স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন। ফ্রান্স থেকে আজ দেশে ফিরছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে রাতেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তার শপথ নেওয়ার কথা। ইউনূস সেন্টার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর 2:15টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি চিকিৎসাও নিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে। দুপুরে দেশে ফিরছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তার শপথ নেওয়ার কথা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার সব শেষ জানাচ্ছেন সহকর্মী হাবিব রহমান। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুপুর 2:30টার সময় বাংলাদেশ বিমানবন্দরে নামবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে তিনি নামবেন। আমরা যেটি জেনেছি যে এমিরেটস যে বিমান রয়েছে সেই বিমানে এসে তিনি বাংলাদেশ যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2:30 নামার কথা রয়েছে। এবং এখানে আমরা যেটি দেখছি যে আপনি জানেন তিনি ভিআইপি যে গেট রয়েছে সেই গেট দিয়ে বের হবেন। পাশাপাশি তার আগে বিমানবন্দরে নামার পরে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করার একটি কথা রয়েছে এবং সেই হিসাবে তিনি যদি মনে করেন যে সাংবাদিক সাথে কথা বলবেন তাহলে তিনি সাংবাদিকদের ডাকবেন এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং কি হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে হয়তো তিনি আমাদের সাথে আলোচনা করতে পারেন। আরেকটি বিষয় যেটি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তিনি আসার প্রেক্ষাপটে বিশেষ করে বিমানবন্দরে কড়া নিরাপত্তা রয়েছে। সেখানে আমরা যেটি লক্ষ্য করছি যে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকটি গাড়ি তারা তল্লাশি করছেন এবং কোনো সাধারণ মানুষকে কিন্তু তারা ঢুকতে দিচ্ছেন না। এবং কোনো গাড়িতে যদি তারা তল্লাশি করেন তাহলে অবশ্যই তাদেরকে কি কারণে যাচ্ছেন এবং কেন এই ভিতরে প্রবেশ করছেন সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পর কিন্তু গাড়ি ছাড়ছেন। এবং আরেকটি বিষয় সেটি হলো যে পাসপোর্ট তারা দেখছেন যে যারা ভিতরে ঢুকছেন তারা দেশের বাইরে যাবেন নাকি অন্য কোনো কাজ এখানে ঢুকছেন। যদি পাসপোর্ট থাকে তাহলে তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন। এছাড়াও আমরা যেটি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসার প্রেক্ষাপটে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা রাস্তায় দেখেছি। অনেকে পায়ে হেঁটে বা গাড়িতে করে আসার চেষ্টা করছেন, তবে এয়ারপোর্টের ভেতরে কিন্তু প্রবেশ করার কোনো সুযোগ সেনাবাহিনীর যারা দায়িত্বে রয়েছেন বা যারা ছাত্র রয়েছেন তারাও কিন্তু তাদেরকে, যারা ছাত্র হিসেবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা আসলে অপেক্ষায় রয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এই পরিস্থিতি যে বাংলাদেশে চলছে সেই পরিস্থিতি কি অবস্থায় যায়। বাংলাদেশের মানুষও কিন্তু সেই অধীর আগ্রহে রয়েছে যে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধান হিসেবে থাকছেন, সেক্ষেত্রে যে সংকট বাংলাদেশে চলছে সেই সংকট থেকে খুব দ্রুতই বাংলাদেশ মুক্ত হবে এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুতই দূর হবে বলে বাংলাদেশ যারা এই মানুষরা যারা অপেক্ষা করছেন তারা কিন্তু এমনটি বলছেন। এবং যেটি লক্ষ্য করা যাচ্ছে যে এখন পর্যন্ত যারা সমন্বয়ক রয়েছেন সেই সমন্বয়কদেরকে আমরা দেখিনি, হয়তো বা তারা ভিতরে রয়েছেন, কেননা যেহেতু এখানে নানাভাবে মানুষজন ঢুকছে তারা হয়তো বা ভিতরে রয়েছে। তবে আমরা যেহেতু বাইরে রয়েছি তাদেরকে বাইরে আসলে কাউকে দেখিনি। অবশ্যই যেহেতু ডক্টর ইউনূসকে এই সমন্বয়কারীরাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব রাখতে চেয়েছেন এবং তাদের কথা মতোই যারা সামরিক বাহিনীর যারা প্রধান বা 3 বাহিনীর যারা প্রধান তারা বিষয়টি নজরে নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই তারা এই বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য আসবেন। তবে যেটি মূল বিষয় যে বিমানবন্দরের ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার প্রেক্ষাপটে উপস্থিতিতে সেই ধরনের কড়া নিরাপত্তা কিন্তু আমরা দেখছি। আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেবারে নজরদারির মধ্যে রয়েছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।
কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়গুলোর দিকে কিন্তু নজর রাখছেন। সবকিছু মিলেই আসলে একেবারেই নির্ভর করছে বাংলাদেশের সামনের বাংলাদেশ কেমন হবে, যে সংকট, যে জটিলতা বাংলাদেশে তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানে বাংলাদেশের প্রায় 16 থেকে 17 কোটি মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত 8টায় শপথ নিতে পারে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন সরকারের আকার কি হতে পারে সে ব্যাপারেও ধারণা দিয়েছিলেন সেনাপ্রধান। মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে আজ। নতুন সরকারের সদস্য সংখ্যা 15 জন হতে পারে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 3 দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই, ফলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিচ্ছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়। ফ্রান্স থেকে দুপুরে দেশে পৌঁছানোর সাপেক্ষে আজ রাত 8টায় বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারে অন্য কারা থাকছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আজ সারাদিন ব্যাংক থেকে 1 লাখ টাকার বেশি কেউ নগদে তুলতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক গত রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের সাথে এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক 1 লাখ টাকা নগদ উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ। নিরাপত্তার স্বার্থে আজকের ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় বলে জানান ব্যাংকাররা। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত রাতে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়। আজ 1 লক্ষ টাকার বেশি নগদ তুলতে না পারার সিদ্ধান্তে তেমন কোনো অভিযোগ নেই গ্রাহকদের। তবে কোনো এটিএম বুথগুলোতে টাকা থাকলেও অনেক ব্যাংকের বুথেই টাকা তুলতে পারেননি গ্রাহকরা। ঘুরতে হচ্ছে এই এটিএম বুথ থেকে অন্য এটিএমে। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল রয়েল। বাংলাদেশ ব্যাংকের আজকের সিদ্ধান্ত অনুযায়ী আজ শুধুমাত্র আজকের জন্য 1 লাখ টাকার বেশি কেউ এখন আর তুলতে পারবেন না। সেটি শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। আগামী কয়েকদিনের মধ্যে সেই কার্যক্রম আরোটা সাধারণ হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তো এখানকার আমরা বিভিন্ন কেন্দ্রীয় এটিএম বুথগুলো যখন দেখেছি সেখানে কিন্তু আমরা দেখছি যে এটিএম বুথের মধ্যে একটি মিশ্র অবস্থা দেখা যাচ্ছে। কোনো এটিএম বুথের মধ্যে টাকা রয়েছে, কোনো এটিএম বুথ বন্ধ রয়েছে, কোনো এটিএম বুথ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপাতত মেরামতের কাজ চলছে। এবং সেই বিষয়ে আমরা যখন গ্রাহকদের সাথে কথা বলছিলাম তারাও কিন্তু বলছিলেন যে আসলে টাকা তোলার জন্য এক শাখা থেকে আরেক শাখার মধ্যে তারা ঘুরছে। এছাড়া অনেক ব্যাংকের মধ্যে দেখা গেছে যেসব ব্যাংকের মধ্যে অন্যান্য ব্যাংকের কার্ডও আগে গ্রহণ হতো, আপাতত সময়কার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই ব্যাংকগুলোতে অথবা সেই এটিএম বুথগুলোতে অন্যান্য কার্ড এখন আর গ্রহণ করা হচ্ছে না। ঢাকার পুঁজিবাজারে আজও সূচক ও লেনদেনের ধারা ঊর্ধ্বমুখী। মাত্র 1.5 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারের লেনদেন হয়েছে 704 কোটি টাকা। সূচক বেড়েছে 192 পয়েন্ট। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। মাত্র 1 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে 600 কোটি টাকার বেশি, আর 1 ঘন্টা 40 মিনিটে এই লেনদেন দাঁড়িয়েছে 702 কোটি টাকার বেশি।
গতকালকে পুঁজিবাজারে যে সূচকের উত্থান ছিল আজও সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে সূচকের বেশ বড় ধরনের উত্থান হয়েছে। গতকালকে দিন শেষে যে লেনদেন হয়েছে 775 কোটি টাকার, সেই লেনদেন আজকে ছাড়িয়ে যাবে, কারণ 1 ঘন্টা 40 মিনিটে 11টা 40 পর্যন্ত যে লেনদেন হয়েছে তাতে 704 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবং আমরা যদি লেনদেনের ভিত্তিতে যে কোম্পানিগুলো শেয়ারের দাম বাড়ার যে খবরটি দেখি, সেটি কিন্তু দেখব যে সিংহভাগ কোম্পানি শেয়ারের দাম বেড়েছে, মাত্র 14টি কোম্পানি শেয়ারের দাম কমেছে। বাকি এর মধ্যে যে 57টি কোম্পানি আছে, সেই 57টি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে, বাকি 317টি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে। বলা চলে যে সূচকের এই উত্থানের সাথে সাথে ঢাকা ডিএসসি এক্স ইন্ডেক্স সেটি 179 পয়েন্ট বেড়েছে। বলছিলাম যে গতকালকের সঙ্গে তুলনা দেওয়ার কথা, গতকালকেও কিন্তু আমরা দেখেছি ডিএসসি যে এক্স ইন্ডেক্সটি সেটি 192 পয়েন্ট বেড়েছিল, এবং দিন শেষে যে গতকালকে লেনদেনের কথা বললাম 775 কোটি টাকা, সেটি আজকে ছাড়িয়ে যাবে। বহুদিন পর ঢাকার পুঁজিবাজারে যে এই পরিবর্তনের যে আবহাওয়াটা, সেটা অনেকেই শঙ্কা ছিলেন যে পুঁজিবাজারটা কী হবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে লেনদেনের যে গতি, অর্থাৎ বিনিয়োগকারীরা যে আস্থা ফিরে পেয়েছে, বিনিয়োগকারীরা যেভাবে বিনিয়োগ করছে, তাতে বোঝা যাচ্ছে যে ঢাকার পুঁজিবাজারে অন্ততপক্ষে যে আশার আলোটা ফিরে এসেছে, সেইটা কতদিন বজায় থাকবে সেই বিষয়টি নিয়েই এখন যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট তারা আশান্বিত হতে চান। আমরা যদি টোটাল ট্রেডের কথা বলি, এখন পর্যন্ত এই 11টা 40 পর্যন্ত 1,39,942 বার ঢাকার শেয়ার হাতবদল হয়েছে, যেখানে 28,57,00,000 শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যেটি বললাম, যেটি 11টা 40-এ যা ছিল সেখান থেকে কিন্তু এখন বেড়েছে, অর্থাৎ ঊর্ধ্বশ্বাসে চলছে ঢাকার পুঁজিবাজার। এখন লেনদেন বেড়ে হয়েছে 734 কোটি টাকা। এবং একই সাথে যে শেয়ারের দাম কমার যে খবরটি একটু আগে দিয়েছিলাম, সেখানেও কিন্তু দেখছি যে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। 12টি কোম্পানি শেয়ারের দাম এই মুহূর্তে কমেছে, 57টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে, এবং 322টি কোম্পানি শেয়ারের দাম কিন্তু বেড়েছে। একই সঙ্গে আরেকটি জিনিস বলে রাখি যে শেয়ারের দাম একটু আগে, এই পার্থক্যটা বোঝানোর জন্য বলছিলাম যে একটু আগে যে শেয়ারের সূচকের বৃদ্ধি দেখেছি সেটি কিন্তু আবারও বেড়েছে, অর্থাৎ 184 পয়েন্ট আজকে বেড়েছে। শেয়ারের দাম বৃদ্ধির ফলে যে সূচকের মূল্য বৃদ্ধি হয়েছে সেটির পরিমাণও যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেটা দেখব যে 195 পয়েন্ট সূচক বেড়ে এখন দাঁড়িয়েছে 5,813 পয়েন্টে। এই ডিএসসি এক্স ইন্ডেক্সের এই সূচক বৃদ্ধি এবং একই সঙ্গে লেনদেন বৃদ্ধির কারণেই কিন্তু পুঁজিবাজারে একটি স্থিতিশীলতার জায়গাটা আসবে বলেই মনে করেন সাধারণ বিনিয়োগকারীরা, এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও তারা বিনিয়োগে ফিরবে বলেই বিশ্বাস তাদের। অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তী আবেদনের তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে। আরও বলা হয়, পরবর্তী আবেদনের তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করতেও অনুরোধ করা হয়েছে। এর আগে গত রোববার ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের এদেশের ভেতরে ভ্রমণ না করা এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য সীমান্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। ইতিমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত থেকে 4 জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে অনেক দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। এ অবস্থায় কেউ যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পর ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকা থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা নিজামুল হুদা, চুয়াডাঙ্গার দর্শনা থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন এবং যশোরের বেনাপোল থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সজীব হালদারকে আটক করা হয়েছে। ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের 3 দিন পরও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় কিংবা চূড়ান্ত গন্তব্য সম্পর্কে স্পষ্ট কিছুই জানানো যায়নি। ভারত সরকার শুধু জানাচ্ছে শেখ হাসিনা সে দেশে নিরাপদ আশ্রয়ে আছেন। ক্ষমতাচ্যুত হয়ে গেলে সোমবার ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটিতে তার অবস্থান সাময়িক, বরং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা। তবে যতদিন রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত জটিলতা নিরসন না হচ্ছে, ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে দিল্লিতে রাখার পরিকল্পনা আছে ভারত সরকারের।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। সকাল 8টায় 20 মিনিটে পাম এভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বুদ্ধদেব ভট্টাচার্য টানা 5 দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য। 2000 থেকে 2011 সাল পর্যন্ত বুদ্ধদেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর 1999 থেকে 2000 সাল পর্যন্ত উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাজ্য বিধানসভার সদস্য, বিধায়ক ও রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনীতির পরিচয়ের বাইরেও একজন কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ। রাজনৈতিক মতপার্থক্য ছিল, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এই কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেছেন। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক। চলছে সংবাদ সংযোগ। সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।